বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। সাঝের পাখিরা ফিরিল ভোলায়, তুমি ফিরিলে না ঘরে। সাঝের পাখিরা ফিরিল ভোলায়, তুমি ফিরিলে না ঘরে। আধার
প্রাণ ভরে সাঁঝের পাখিরা ফিরিল কুলাই, তুমি ফিরিলে না ঘরে। বাহ, অসাধারণ নজরুল সঙ্গীত শুনছিলাম। নন্দিতা মজুমদার মিমি নামটি উচ্চারণ করতে গেলেই আমাদের অনেক অনেক স্মৃতি মনে পড়ে যায়, অনেক কিছু। একসময় খুলনায় নন্দিতা মজুমদার মিমি মানে একটা ব্যাপার ছিল যে সঙ্গীতে মিমি আছে কোনো প্রতিযোগিতায়, তাহলে সেই প্রতিযোগিতায় অন্য সকল প্রতিযোগী নিজেদেরকে সরিয়ে নিতে পারলে বোধহয় খুশি হতো, এরকম একটা ব্যাপার, যে ভয় পেত ওকে অনেক। ওর অনেক গুণ আছে, আমরা কথায় কথায় সবকিছুতে যাব। দর্শক, আজ আমাদের অতিথি নন্দিতা মজুমদার মিমি, খুলনার একজন প্রখ্যাত শিল্পী। আমাদের কাছে ওই সময় শিশু শিল্পী নন্দিতা মজুমদার মিমি অনেক বড় কিছু একটা ছিল। এখন নন্দিতা মজুমদার মিমি অনেক বড় হয়ে গেছে, আমাদেরকেও ছাড়িয়ে গেছে। দেশ থেকে, দেশের গণ্ডি ছাড়িয়ে এখন আন্তর্জাতিক পর্যায়েও কাজ করছে। তো মিমি, কেমন আছো? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। আজ কেটিভির এই স্টুডিও আড্ডা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কেটিভির সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আপনি অনেক কথা বললেন আমার ইন্ট্রোডাকশন দিতে গিয়ে, তো আমিও অনেক স্মৃতি রোমন্থন করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু অনেক কিছু বললেন। আমি অনেক বড় হয়েছি, আমি অনেক বড় হইনি, আমি আপনাদের সেই মিমিই আছি, আমি সেই খুলনার মেয়ে নন্দিতাই আছি। হ্যাঁ, তবে এখন কর্মক্ষেত্রের কারণে আমাকে দেশের বাইরে যেতে হয়েছে, আমি এখন দেশের বাইরে থাকছি, সেখানেও গান করছি, বাঙালি কমিউনিটির সাথে কাজ করছি। তবে সত্যি আমার মন প্রাণ এখনো এই খুলনাতেই আছে। তুমি তো কানাডাতে আছো এখন, না? আমরা ওই প্রসঙ্গে পরে আসবো, আমরা একটু পেছনের দিকে যাই প্রথমে। আচ্ছা মিমি, আমরা ছোটবেলায় গান শুনেছি তোমার, অনেক স্টেজে তোমার গান শোনার জন্য অনেক দর্শক অপেক্ষায় থাকতো, যে এবার নন্দিতা মজুমদার মিমি মাইকে ঘোষণা হতো, মানুষ খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতো। অনেক প্রতিযোগিতায় তুমি গিয়েছো, অসংখ্য পুরস্কার, নতুন কুড়ি থেকে শুরু করে শিক্ষা সপ্তাহ ইত্যাদি ইত্যাদি অনেক পুরস্কার তোমার ঝুলিতে। সেটি তোমাকে জীবনে প্রেরণা দিতে বা সঙ্গীত শিল্পী হয়ে উঠতে ওই বিষয়গুলো কেমন তোমাকে সাপোর্ট করেছে? যে কোনো বিষয়ে, সেটা পড়াশোনা হোক কিংবা সঙ্গীত চর্চা হোক কিংবা নৃত্য হোক, যে কোনো জায়গাতেই কাজ করতে গেলে যদি তার কোনো রিকগনিশন পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা অনুপ্রেরণা যোগায়। এবং আমার প্রথম অনুপ্রেরণা সেটাই ছিল যে আমি যখন প্রথম স্টেজ প্রোগ্রাম করলাম, আমি খুব বাহবা পেলাম, সবাই আমার গান শোনার জন্য অনেকে অপেক্ষা করছে আমার সামনে। কিংবা যখন আমি প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, আমি ফার্স্ট হলাম, থানা পর্যায় থেকে জেলা পর্যায়ে গিয়ে ফার্স্ট হলাম, একে একে জাতীয় পর্যায় পর্যন্ত গিয়ে ফার্স্ট হলাম। ওটা আসলে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল, সঙ্গীতটাকে ধরে নিয়ে এগোনোর জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। তার মানে তখন বোঝা গেল যে জীবনে এটি আমার একটি অর্জন, অর্থাৎ এই অর্জনটাকে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, অথবা পড়াশোনার পাশাপাশি এই বিষয়টাকেও আমাকে গুরুত্ব দিয়ে আমাকে আলাদা একটা পরিচয় দিতে পারে। যখনই আমি এটা রিয়েলাইজ করতে পেরেছিলাম, আমি অবশ্যই বলবো যে আমার বাবা আমাকে রিয়েলাইজ করিয়েছেন। তখন ছোটবেলায় আমার আসলে এতটা রিয়েলাইজ করার মতো বয়স তো তখন নয়, তবে বাবা এটা রিয়েলাইজ করিয়েছিলেন যে আলাদা একটা পরিচয় তুমি পেতে পারো যদি তুমি এই সঙ্গীত। আমরা অনেক সময় দেখেছি নন্দিতা যে আমাদের প্রিয় শ্যামলদা, আমরা শ্যামলদা বলতে অনেক বেশি পছন্দ করি, উনি অনেক সিনিয়র মানুষ, অনেক, সবচেয়ে বড় কথা বলতে কি যে সংস্কৃতি প্রাণ একজন মানুষ। হ্যাঁ, সব জায়গায় দেখতাম যে তোমাকে নিয়ে দৌড়ঝাঁপ করছে। হ্যাঁ, তোমার চাচাও ছিলেন শিশিরদা আমাদের। হ্যাঁ, তোমার পরিবার থেকে সবসময় দেখেছি। তোমার আম্মাকে কিন্তু আমরা অতটা পাইনি, যেটা তুমি বললে যে তোমার বাবাকে আমরা যতটা দেখেছি সব জায়গায়। আজও তোমার বাবা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটা এই যে ওন করা ব্যাপারটা, হ্যাঁ, এবং বাবার কাছ থেকে এই অনুপ্রেরণা পাওয়াটা, এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার একটা, নাকি?
অবশ্যই এটা তো ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো অবশ্যই সম্ভব না। তবে আপনি যেটা বলছিলেন যে আমার মাকে আপনি খুব বেশি দেখেননি, হ্যাঁ দেখেননি, তাকে ফ্রন্ট লাইনে দেখেননি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু তিনি অনেক। হ্যাঁ, না হলে যেমন আজ আমি এসেছি, আমি কিন্তু এখন 2 সন্তানের মা, তো আমার বাচ্চা কিন্তু আমার মা দেখছে, উনি না দেখলে আমি হয়তো আজকে এখানে আসতে পারতাম। এরকমই যে ওই সময় সব সময় মা, যেটা মা বাবা যাই হোক না কেন, ওনারা সব সময় পেছন থেকে একটা কাজ করেন, যার যার ভূমিকা যেখানে প্রয়োজন, যে যেভাবে পারে, তা না হলে কিন্তু একদম শীর্ষে যাওয়া যায় না। তুমি যে পর্যায়ে গিয়েছিলে। আচ্ছা, এখন আমি একটু জানতে চাই যে তুমি যে সঙ্গীত শেখাটা শুরু করতে, আমি তোমার প্রথম গুরুজি সম্পর্কে একটু জানতে চাই, যার হাতে তোমার হাতে খড়ি সঙ্গীতের। আমার সঙ্গীতে হাতে খড়ি সুষমা মণ্ডলের কাছে। আমার ছোট ভাই সেও গান করে, তারও হাতে খড়ি সুষমা মণ্ডলের কাছে। উনি বাংলাদেশ বেতার খুলনার একজন নিয়মিত সঙ্গীত শিল্পী ছিলেন। এখন উনি খুব অসুস্থ। উনি এখনো জীবিত আছেন? জীবিত আছেন, কিন্তু অসুস্থ। রিসেন্টলি একটা দুর্ঘটনায় উনি ওনার পা হারিয়েছেন। তো আমরা চেষ্টা করছি যে ওনার জন্য কিছু করার। খুবই মানবিকর জীবনযাপন করছেন। তো আমার খুব ইচ্ছা আছে, আমি এসে আবার যখন দেখেছি যে আসলে উনি খুব মর্মান্তিক ভাবে আসলে বেঁচে আছেন, এইভাবে বেঁচে থাকা যায় না। এবং একটা বিষয় কি যে বিশেষ করে শিল্পীরা যখন এরকম মানবিকর জীবনযাপন করেন, আমাদের এখানে খুব লাগে, তাই না? এবং ওই লাগাটার কারণ এটা যে হয়তো ভবিষ্যতে কি আমাদেরও কি এরকম পরিণতি হয় কিনা। আমরা তো দেখেছি আমাদের এই বাংলাদেশে সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোরের মতো শিল্পীকেও রাষ্ট্রের কাছ থেকে টাকা নিয়ে তাদের চিকিৎসা করতে হয়েছে। তো এই বিষয়টা আমাদের ভাবতে হবে, আমাদের নিজেদের যতটা ভাবা উচিত, আমাদের রাষ্ট্রের একটা পলিসি থাকা উচিত এইসব বিষয়ে মনে করি। এই যে সুষমাদির কথা বললে, যে সুষমাদি এখন যে অবস্থায় রয়েছেন, এটা কিন্তু রাষ্ট্রেরও কিছু দায় নেওয়া উচিত। তিনি নন্দিতা মজুমদারের মতো অসংখ্য শিল্পী তৈরি করেছেন, তাই না? তো সেখানে রাষ্ট্রের যদি একেবারে ভূমিকা না থাকে, সমাজের একেবারে ভূমিকা না থাকে, তাহলে আসলে সেই সমাজ কত দূর সৃজনশীল হয়ে উঠবে, সৃষ্টিশীল হয়ে উঠবে এবং মানবিক হয়ে উঠবে, এটা বলা দুষ্কর। আচ্ছা, এরপরে আমরা তার পরবর্তীতে আর কার কাছে তুমি গান শিখেছো? তারপর আমি শেখ আলী আহমেদ স্যারের কাছে, নাসির হায়দার স্যারের কাছে, অসীম কুমার নীলমণি স্যারের কাছে, সন্তোষ কুমার মজুমদার স্যারের কাছে, তারপর রবীন বসাক স্যারের কাছে। আমি যার কাছ থেকে যখন পেরেছি আমি শেখার চেষ্টা করেছি। তবে এনাদের কাছ থেকে আমি প্রাতিষ্ঠানিকভাবে নিয়মিত ইসলাম স্যারের কাছে, হ্যাঁ ওনার কাছে আমি পল্লীগীতি শিখেছি। আমি জানতাম যতদূর যে পল্লীগীতি শেখার জন্য তুমি শহীদ ভাইয়ের কাছেও কিছুদিন তালিম নিয়েছিলে। কিছুদিন না, দীর্ঘদিন। এবং শহীদ ভাইয়ের একটা যে কথাটা বলতে গেলে, বাংলাদেশে এই দক্ষিণাঞ্চলে লোকসঙ্গীতের প্রশিক্ষক বা ভালো শিল্পী যদি কারো নাম উচ্চারণ করতে হয়, আমাদের শেখ শহীদুল ইসলামের নাম উচ্চারণ করতে হয়। উনিও সাম্প্রতিক আমাদেরকে ছেড়ে চলে গেছেন এই কিছুদিন হলো। পাশাপাশি আমি কিছুদিন নাচও শিখেছিলাম আপনার কাছে। ওই নাচটা কি তুমি জাস্ট এমনি শখ করেছিলে না কোনো প্রয়োজনে? আমার তখন কোন একটা প্রোগ্রামের জন্য বোধহয়, হ্যাঁ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য তখন আমি জাপানে যাওয়ার জন্য সিলেক্টেড হয়েছিলাম। তো ওখানে গিয়ে আমার গানের সাথে আবার নাচও ছিল, মানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বাজছিল সেটা আমার কণ্ঠে গাওয়া ছিল গান, আর সাথে আমাদের টিমের একটা ডান্স পারফরম্যান্স করতে হবে। হ্যাঁ, তো ওইটার জন্য আমার কিছু নাচও শিখতে হয়েছিল। তো একেবারে আনকরা হওয়ার চাইতে কিছুটা শিখে যাওয়া, সেই উদ্দেশ্যে আর কি আপনার কাছে আমি কিছুটা নাচ শিখেছি। মানে আমারও ভালো লাগলো জেনে যে আমি তোমার মতো একজন শিল্পীকে কিছুটা প্রশিক্ষণ দিতে পেরেছিলাম। আমার মনে পড়লো হঠাৎ করে যে নন্দিতা মজুমদারের বাড়িতে তখন তোমরা সিএনপি কলোনিতে থাকতে, আমার মনে পড়েছে। যাই হোক, আমরা এ বিষয়ে আরো কথা বলবো। নন্দিতা, তো এখন এই যে সময়, এই সময় সঙ্গীত চর্চাটা কেমন চলছে? এখন তো আসলে মানুষের হাতে হাতে চ্যানেল, মানুষের হাতে হাতে ফেসবুক পেজ, তো খুব সহজেই শিল্পী তৈরি হচ্ছে, এটা ঠিক। ক্যারাওকে দিয়ে শিল্পী হয়েই যাচ্ছে সবাই, খুব সহজে তারা শিল্পী হচ্ছে। তবে খুব দুঃখের বিষয় যে যত সহজে শিল্পী হচ্ছে তার চাইতেও বেশি সহজে তারা হারিয়ে যাচ্ছে। কিছু হয়তো প্রথম একটা গান করেই তাদের 1000-2000 ভিউ হয়ে গেল, মনে হলো যে তারা খুব ভালো গাইছে,
কিন্তু আলটিমেটলি আমাদের মাথায় রাখতে হবে তারা যেমন মানে আমরা শিল্পীরা যারা চ্যানেল খুলেই একটা গান আপলোড করে দিয়ে মনে করছি আমি শিল্প হয়ে গেছি, শ্রোতাদের হাতেও কিন্তু অপশন এখন অনেক, তারাও কিন্তু স্কিপ করবে, স্ক্রল করবে। সুতরাং আমার গান কতজনে শুনবে, কতবার শুনবে, সেই দায়িত্বটা কিন্তু আলটিমেটলি আমার। এবং আমার সেই বেসটা যদি না থাকে আমি এমনি স্রোতে হারিয়ে যাব। আচ্ছা নন্দিতা, তোমার সঙ্গীত চর্চাটা এই সময়ে এখন মানে গান গাওয়া সেই সময় কি হয়ে উঠছে? এটা তো আমার গান, তো সঙ্গীত আমার প্রাণ, সুতরাং প্রাণ ছাড়া তো বাঁচা সম্ভব নয়। তো গানের চর্চা আমার চলছে। আমি এখন বলবো যে একটু ডিফারেন্ট ওয়েতে শিখছি। সেটা যেমন আমার মনে আছে যে একটা রিয়েলিটি শোর প্রোগ্রাম দেখার সময় আমি আশাজির একটা শুনেছিলাম, ইন্টারভিউ শুনেছিলাম। তো তখন উনি বলছিলেন যে গান শিখতে হলে যে তোমাকে আমার কাছে এসে সামনে বসে শিখতে হবে এমন কোনো কথা নেই। আমার হাজার হাজার গান আছে, তুমি ওই গানটা 100 বার শোনো, ওখান থেকে শুনতে শুনতে তুমি দেখবে তোমার একটা কান তৈরি হচ্ছে। তুমি একবারের জায়গায় 2 বার প্র্যাকটিস করো, তুমি কিছু ওখান থেকে শিখবে। তো আমার এখন শেখার স্টাইলটা ওরকম, যেহেতু আমি এখন দেশের বাইরে চলে গেছি, তো নিয়মিতভাবে যে দেশের ওস্তাদের কাছে আমি শিখতে পারছি তা নয়, তবে আমার শেখার স্টাইলটা এখন এরকম। হয়তো আমি একটা গান মনে হচ্ছে যে এই গানটা আমার শিখতেই হবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা গানটা অনেক বেশি কঠিন। আমি একবার না, 2 বার না, 10 বার না, 100 বার শুনছি। পারফেকশন করা, পারফেকশনের জন্য যতবার প্রয়োজন, মানে প্রশিক্ষণটা এখন এই লেভেলে। মানে এটা হয় কি যে এই যে নন্দিতা তুমি যেভাবে ভাবলে ব্যাপারটাকে বা বলছো যে শেখার শেষ জায়গাটা কখনো নেই। হ্যাঁ, নিয়মিত আমরাও এখনো শিখছি এরকম। কিন্তু এই যে অনেকে ভাবছে এরকম যে সময় এসে যে আমি তো 5টা জাতীয় পুরস্কার পেয়ে গেছি, আমি বাংলাদেশ টেলিভিশনে ইনভেস্টেড, বেতারে ইনভেস্টেড, সো আমি তো সব হয়েই গেছি, তাই না? তাহলে ওরা, আমার যা ধারণা, তারা কিন্তু ওই জায়গায় আটকায় যায়। হ্যাঁ, কারণ পৃথিবী নিত্য নতুন ভাবে পৃথিবী আপডেট হচ্ছে। আমরা জানি যে নন্দিতা মজুমদার মিমি বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের এনলিস্টেড আর্টিস্ট। তো কোন কোন বিষয়ে সেখানে এনলিস্টেড? আমি নজরুল সঙ্গীত এবং আধুনিক গানের এনলিস্টেড। আচ্ছা, আমরা তো নজরুল সঙ্গীত শুনলাম, আমরা এখন কি একটা আধুনিক গান শুনতে পারি? হ্যাঁ। দর্শক, আমরা কথা বলছিলাম নন্দিতা মজুমদার মিমির সঙ্গে, তার সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। তো আরো কথা হবে, আমরা একটি আধুনিক গান শুনবো মিমির কণ্ঠে। তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব।
আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। দারুণ। আসলে হয় কি, এই জাতীয় গানগুলো সম্পূর্ণ না শুনতে পারলে মনটাও ভরে না। আর তবে শুনবো আমরা। কতদিন আছো তুমি বাংলাদেশে? আমি আছি বেশ কিছুদিন, আগে 2 মাস থাকবো। তো মিমি, এখন তো আর খুলনায় নেই, দেশের বাইরে কানাডায় থাকছো। তো প্রফেশনাল লাইফে মানে যে তোমার পেশাগত জীবন যেটা, সেখানে কি করছো? পেশাগত জীবনে আমি একজন ব্যাংকার। আমি দেশে 2011 সাল থেকে ব্যাংকিং সেক্টরে জয়েন করেছিলাম। তো এরপর কানাডাতে গিয়েও আমি ব্যাংকিং জব করছি। ওখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাংকস হচ্ছে রয়্যাল ব্যাংক অফ কানাডা। আমি রয়্যাল ব্যাংক অফ কানাডাতে কাজ করছি। ওখানে আমি আছি ফরেন ট্রেড ডিপার্টমেন্ট। মানে ফরেনারদের জন্য কি কাজ করো এই ডিপার্টমেন্ট? এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যারা ক্রস বর্ডারে বিজনেসের পেমেন্ট করা আর কি।
আচ্ছা যে আমি ওখানে আমি আমার ডেস্কে বসে যে কাজ করছি, দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে গার্মেন্টস যাচ্ছে কানাডাতে, তো বাংলাদেশের যে বিক্রেতারা আছে তাদেরকে ডলার সেন্ড করার দায়িত্ব থাকে আমার টিমে। তার মানে বলা যায় যে তুমি বাংলাদেশকে টাকা দিচ্ছ। আর শুধু বাংলাদেশ না, আমি একটা এক্সাম্পল বললাম যে বাংলাদেশের অনেক গার্মেন্টস কিন্তু আমরা পাই, যে তখন সেই অর্থে তো বাংলাদেশকেও দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, অনেক দেশেই যাচ্ছে, তার মধ্যে তোমার হাত দিয়ে আসছে, আমার হাত দিয়ে আসছে। হ্যাঁ, টাকাটা কানাডা কিন্তু তোমার হাত হয়ে আসছে, এটা একটা বিষয়। যাই হোক, ওকে। আর ওইখানে এই যে প্রফেশনাল লাইফ এর পাশাপাশি ওই কানাডাতে বাঙালি কমিউনিটির আমরা জানি যে ব্যাপক বিভিন্ন ধরনের কালচারাল আয়োজন থাকে। কানাডা কিন্তু একটা প্রসিদ্ধ জায়গা বাংলা সংস্কৃতি চর্চার জন্য বা বাঙালি কালচারাল কমিউনিটি যারা আছে তাদের জন্য। তো তাদের সঙ্গে তোমার রিলেশনটা কেমন আছে? কানাডা তো আসলে মাল্টিকালচারাল একটা কান্ট্রি, ওখানে অনেক দেশের অনেক কালচার, তো তার মধ্যে বাঙালিরা আসলে ওখানে খুব একটা পাওয়ারফুল অবস্থানে আছে। আর বাঙালি কালচার অবশ্যই অনেক এনরিচড একটা কালচার। তো আমাদের যখন প্রোগ্রাম হয় স্বভাবতই গান জানার কারণে বা আমি একটু সবসময় একটু বেশি প্রাধান্যই পাই। তো যেখানে হয়তো দেখা যাচ্ছে আমি ওখানে নতুন গিয়েছি, তো নতুন গেলে যেখানে আমার পৌঁছানোর কথা নয় আমি সেখানেও যেতে পারছি শুধুমাত্র আমার গানের প্রোগ্রামের কারণে। তো ওই যে আমার ছোটবেলা থেকে যে একটা আলাদা পরিচয় তো আমি পেতে পারি, এইটা আসলে আমার ব্যক্তিগত জীবনে প্রফেশনাল লাইফের পাশাপাশি আমাকে মানে এখনো পর্যন্ত এটা হেল্প করে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি ওই জায়গাটায় আসতে চাই যে যারা সংস্কৃতি চর্চা করে, সঙ্গীত চর্চা করুক, সে নাচ করুক, গান করুক, এই কালচারাল চর্চাটা যাদের ভিতর থাকে তারা যদি চায় তাদের জীবনকে অনেক সমৃদ্ধ করতে পারে এইটা দিয়ে। এবং এটাকে দেখো, তুমি যখন স্কুল কলেজে পড়েছো, ইউনিভার্সিটিতে পড়েছো, শেষ পর্যন্ত যখন প্রফেশনাল লাইফে আছো, হ্যাঁ, এইখান থেকে তোমার ওই যে কমিউনিটি সব জায়গায় তোমাকে একটা লিডারশিপের জায়গায় নিয়ে যাচ্ছে, তাই না? এবং তোমার জীবনটাকে তুমি উপভোগ করতে পারছো যখন আর 5 জন সাধারণ মানুষ, আরো তো 10 জন ব্যাংকার ওখানে আছে, আরো অন্যান্য প্রফেশনাল লোক আছে, কিন্তু তারা যখন তুমি যে প্রাধান্যটা পাচ্ছ তারা কিন্তু ওটা পাচ্ছে না। শুধুমাত্র তোমার এই এক্সট্রা কারিকুলামটা তোমাকে যে জায়গায় এনে নিয়ে যাচ্ছে এবং ওই যে কনফিডেন্সের জায়গা, তুমি প্রথমেই বলেছো যে তোমার একটা আলাদা পরিচয়। পড়াশোনা তো সবাই করছি, সবাই আমরা সার্টিফিকেট পাবো এক সময় পড়াশোনা করতে। আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে পড়াশোনাতে আমি খারাপ স্টুডেন্ট ছিলাম না। আমার এসএসসিতে আমি সেকেন্ড স্ট্যান্ড অল ওভার বাংলাদেশে আমি সেকেন্ড হয়েছিলাম, বোর্ড স্ট্যান্ড। এইচএসসিতে 7th, তারপর আমি স্কলারশিপ পাই, আমি চলে যাই ইন্ডিয়াতে আইসিসি এর স্কলারশিপ, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ ছিল। আমি সেখান থেকে বিবিএ করেছি, তারপর আমি সেকেন্ড টাইম স্কলারশিপ পেয়েছি, এমবিএ করেছি, তারপর আমি ক্যানাডাতে গিয়ে আবার একটা মাস্টার্স করেছি ম্যানেজমেন্টে। তো আমার মোটামুটি আমি বলবো যে শিক্ষাগত যে সার্টিফিকেট বা অর্জন আমার দরকার ছিল সেগুলো কিন্তু আমি সমানতালেই এগিয়েছি। কিন্তু এই যে আলাদা একটা পরিচয়, আলাদা একটা অন্যের 10 জনের মাঝে থেকে আমাকে আলাদা করে বেছে নেওয়ার মতো যে পরিচয়টা, এটা একমাত্র সঙ্গীত আমাকে দিচ্ছে। আমার পড়াশোনার সার্টিফিকেট আমাকে এই পরিচয় এনে দেয়নি, এবং যে কারণে আমি আজ আপনার সামনে বসে আছি সেটাও আমার সঙ্গীত। অনেক ধন্যবাদ। তাহলে তুমি এরকম কি একটা বিষয় এই প্রজন্মের এখন যারা সঙ্গীত চর্চা করছে, সংস্কৃতি চর্চা করছে, তুমি যে মেসেজটা দিলে আজ, তুমি কি মনে করো না যে এটি একটি অনুপ্রেরণামূলক বার্তা তাদের জন্য? আমি বলবো অবশ্যই অবশ্যই। তবে একটা পরামর্শ বা আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে চর্চা করতে হবে, সাধনা করতে হবে। আরেকটা বিষয় আমি একটু, যেহেতু তুমি বললে একটু আগে যে তুমি তোমার পড়াশোনার যে অবস্থা, তুমি যে স্ট্যান্ড করেছো, তারপরে স্কলারশিপ পেয়েছো ডাবল, সবকিছুর পেছনে তোমার পড়াশোনা কি, তোমার সঙ্গীত চর্চা কি কখনো বাধা হয়ে দাঁড়িয়েছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে আর একটু পিছনে যেতে হবে। আমার সঙ্গীতের হাতে খড়ি যেদিন আমি প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি, সেই দিনই আমার সঙ্গীতেও হাতে খড়ি হয়েছে, একই দিনে। এবং তখন থেকে আমার ভিতরে মানে একটা জিনিসই কাজ করেছে, যে সঙ্গীতটা আমার আলাদা কিছু নয়,
আমাকে যদি 365 দিন পড়াশোনা করতে হয়, তাহলে সঙ্গীতও আমার 365 দিনই যেতে হবে। তো অনেক সময় আমার হয়েছে যে আগামীকাল পরীক্ষা, আমাকে 1 মাস পরে পরীক্ষা শুরু হবে, আমাকে সঙ্গীত চর্চা বন্ধ করে দিতে হবে, আমার গানের টিচাররা আসবে না। আমার সেক্ষেত্রে এটা কখনোই হয়নি। আমার বাপির কথা ছিল যে তুমি যদি সারা মাস পড়াশোনা করো, তাহলে পরীক্ষার আগের দিনেই পড়ে তো তুমি নিশ্চয়ই ফার্স্ট হয়ে যাবে। একদম একদম। তাহলে ওই তোমার 1 সপ্তাহ পরীক্ষার জন্য কেন তোমার গান বন্ধ রাখতে হবে, এই চর্চাটা কেন বন্ধ রাখতে হবে? এটা তো আলাদা কিছু নয়। তোমাকে সঙ্গীতটাও যেভাবে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে পড়ালেখাটা ওইভাবেই এগিয়ে নিয়ে যাবে। তো একটার জন্য আরেকটাকে ইগনোর করার কোনো অপশন আসলে আমার জীবনে ছিল না। এটা আমার কখনো মাথায় আসেনি যে পড়াশোনা করতে হবে বলে আমাকে গান বন্ধ রাখতে হবে 1 মাস। এটা আমার কখনো মাথায় আসেনি। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন তোমাকে করতে চাই যে বাংলাদেশে এখন যে পড়াশোনার স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে একটা বাচ্চাকে তার বাবা মা ভোরবেলা উঠিয়ে একটা ব্যাগ বস্তা ঘাড়ে দিয়ে দিচ্ছে, সারাদিন সে এই স্কুল, এই কোচিং, এই টিচার, এই করতে করতে সে রাত 9টা 10টায় বাসায় যাচ্ছে। হ্যাঁ, তার আমার কাছে মনে হয় যে সে যদি 10টা কোচিং এ না পড়ে বা 5টা টিচারের কাছে না পড়ে, স্ট্যাটাসটা লো হয়ে যাবে। এরকম একটা বিষয় আমার কাছে মনে হয়। আবার সঙ্গীত চর্চার ক্ষেত্রেও তাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে, অথবা একটা জায়গায় থাকতে হবে। তাহলে এই যে বিষয়টা তুমি যে কথাটা বললে যে পড়াশোনার প্রেশারটা যেভাবে আমাদের বাচ্চাদের এই সময়টা দেওয়া হচ্ছে, তুমি যে সময় করেছো সেই সময় তুমি কয়টা কোচিং এ পড়তে? না, আমিও সাবজেক্ট ওয়াইজ আমাকে পড়তে হয়েছে। ইংলিশ পড়েছি আলাদা টিচারের কাছে, ম্যাথ পড়েছি আলাদা টিচারের কাছে। তবে এই যে আমার হয়তো সপ্তাহে ম্যাথ টিচার এসছেন 3 দিন, বাকি 3 দিন এসছেন আমার ইংলিশ টিচার, আবার সাথে আমার কিন্তু গানের টিচারও এসছেন। আমি কখনো আসলে গানটা কিন্তু আমি আলাদা করে দেখিনি। যেমন আমার ম্যাথ একটা সাবজেক্ট, আমার ইংলিশ একটা সাবজেক্ট, আমার সায়েন্স একটা সাবজেক্ট, তেমন গানও আসলে আমার জীবনে আর একটা সাবজেক্ট ছিল। ইয়েস, এই জায়গাটা আমরা আসতে চাই যে আমরা আমাদের এই সময় যারা সঙ্গীত চর্চা করছে, সংস্কৃতি চর্চা করছে, আমরা তাদেরকে, গার্ডিয়ানদেরকে এই বিষয়টা বোঝাতেই অক্ষম হচ্ছি বারবার যে আপনি শিক্ষার যে সাবজেক্টগুলোকে আপনি সময় দিচ্ছেন প্রত্যেকদিন 8 ঘন্টা করে যদি দেন, তাহলে সে যদি নাচ শেখে, সে যদি গান শেখে, তাহলে তাকে ওরকম একটা রুটিন করে দিন না। দেখেন, আপনি 20, 25, 30 বছর ধরে পড়াশোনা করতে করতে একটা জায়গায় যে পৌঁছাচ্ছেন, তাহলে 20, 25 বছর ধরে বা 10 বছর ধরে একনিষ্ঠভাবে সে সংস্কৃতি চর্চা করুন, দেখেন সে কোন স্তরে পৌঁছায় যায়। তো এই জায়গাটা আমরা বোঝাতে অক্ষম হয়ে যাচ্ছি, কারণ আমরা যে বিষয়টা মনে হচ্ছে যে বর্তমান সময়ে পড়াশোনার সিস্টেমটাই একটা অপসিস্টেমে পরিণত হয়েছে, যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা একটু যদি রেশনিং করে তাকে যদি স্কোপ তৈরি করে দিতে পারতো, তাহলে আমার মনে হয় আমরা আরো অসংখ্য নন্দিতা মজুমদার মিমি পেতাম আমার বাংলাদেশের জন্য। আরেকটা কথা বলি যে এই সংস্কৃতি চর্চাটা বা এই কালচারটা তো আমার একটা আর্নিং এর সোর্স হতে পারে, না? অবশ্যই হতে পারে। আমরা তো অনেকে এটার উপর জীবনযাপন করছি এবং বহাল তবিয়তে অনেক চাকরিজীবীর থেকে ভালো আছি আমরা ইনশাআল্লাহ। এখন আবার স্কলারশিপ নিয়ে সে যদি ভালো করে পড়াশোনা করে, বাংলাদেশেই এখন তো উচ্চ শিক্ষা ব্যবস্থা আছে, ইউনিভার্সিটি গুলোতে কিন্তু অনুষদ খোলা হয়েছে, সেখানে যদি সে পড়াশোনা করার পরে কিন্তু তার চাকরির অভাব হচ্ছে না। কিন্তু আমাদের মানুষদেরকে এই বিষয়গুলো বোঝানো এখন মুশকিল হয়ে গেছে, কারণ পড়াশোনাটা একটা ডিফিকাল্ট, মানে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। এটা এই সিস্টেমটাকে পরিবর্তন করতে গেলে রাষ্ট্রকে হাত দিতে হবে, আমরা এটা পারবো না, যে বিষয়টা প্রয়োজন। যাই হোক, অনেক গভীর কথা বলে ফেললাম, সরি। তো মেবি ওই কানাডাতে এখন যে প্রোগ্রামগুলো হয় বাঙালি কমিউনিটির, বিশেষ করে যে ফেস্টিভ্যাল গুলো হয়, ইয়ারলি যে অনেক ফেস্টিভ্যাল হয়, ওই সম্পর্কে বা কি কি অনুষ্ঠান হয় এগুলো একটু যদি বলতে আমাদের, কারণ এই বিষয়টা জানতে চাই এই কারণে যে আমার দেশের সংস্কৃতি ওই অন্য দেশে কিভাবে চর্চা হচ্ছে, কিভাবে বিস্তার লাভ করছে, এই কারণে জানতে চাইছি। ওখানেও বেশ কিছু বাংলাদেশি উস্তাদ আছেন যারা গান শেখাচ্ছেন এবং বাচ্চারা, বেশ কিছু বাচ্চা কিন্তু গান শিখছে এবং
যেখানে প্রোগ্রাম হয় দেখা যায় যে এই যে একাডেমিগুলো আছে, বাচ্চাদেরকে শেখাচ্ছে যে ওখানে একাডেমিগুলো, ওদের প্রোগ্রাম থাকে। তারপরে বাঙালি গান হচ্ছে, ওখানে আমাদের ডান্স একাডেমিও আছে। একদম পরিপূর্ণভাবে আমরা এখানে যেমন সাজ পোশাক সহ যে ডান্স আমরা বাংলাদেশে দেখতে পাই, ওখানেও তাই হচ্ছে। তারপর আর বড় বড় যে প্রোগ্রামগুলো হয় সেখানে তো বাংলাদেশ থেকে শিল্পীরাও যাচ্ছেন, নিয়মিত বাংলাদেশ থেকে শিল্পীরা যান ওখানে। সামারে তো প্রচুর প্রোগ্রাম হয় কানাডাতে। উইন্টারে যেমন আমরা জানি যে উইন্টারে ওখানে বেশ স্নো হয়, স্নো পড়ে, তো ওই 6-7 মাস দেখা যায় যে আমরা আসলে গৃহবন্দী থাকি, মানে ঘরের বাইরে যাওয়া মুশকিল। ঘরের বাইরে যাওয়াটা যায় কিন্তু মানে প্রোগ্রাম আসলে হয় না। এমনি কাজ ছাড়া বাইরে যাওয়াটা আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, কাজ ছাড়া বাইরে যাওয়া ডিফিকাল্ট। আর আউটডোর প্রোগ্রাম তো আসলে অসম্ভব। ইনডোর প্রোগ্রাম হয় কিছু সেই সময়, তো আমাদের দেশের অনেক শিল্পীরা তখন কিন্তু যান। এবং ইনডোর প্রোগ্রাম, আউটডোর প্রোগ্রাম, এখন সামারে প্রচুর আউটডোর প্রোগ্রাম হচ্ছে, বাংলাদেশ থেকে শিল্পীরা যান। তো বাংলাদেশের শিল্পীদেরকে কেন্দ্র করেই একটা বিশাল আরেকটা আয়োজন হয়ে যায়। তো এটা একটা বার্ষিক ফেস্টিভ্যাল। হ্যাঁ, এখানে ওখানে অনেক অনেক প্রোগ্রাম হয়। আমরা জানি যে বাংলাদেশের থেকে অনেক আর্টিস্ট এখন এই সময় আমাদের এই জেনারেশনে অনেক আর্টিস্ট কিন্তু কানাডায় যাচ্ছেন, ইউরোপ আমেরিকাতে চলে যাচ্ছেন এবং তাদের কর্মসংস্থান হচ্ছে, তারা যথেষ্ট পয়সা ইনকাম করছে আমরা জানি। হ্যাঁ, এবং একাডেমি গুলো চালাচ্ছে। আমাকেও একসময় বলা হয়েছিল, আমি আমেরিকাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেই সময় আমাকে কিন্তু ওখান থেকে বলা হয়েছিল যে তুমি এখানে থেকে যাও, আমরা একাডেমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এই টাকা পাবা, এরকম ভাবে এরকম চলতে পারবা। এবং ওই ফেস্টিভ্যালে কানাডা থেকে একটা দল এসেছিল, তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আসলে কোনো কারণে থাকা হয়নি, বা ওই যে বাংলাদেশকে ভালোবাসি এরকম একটা ভিতরে বোধ কাজ করেছে, আমি আমার দেশ ছেড়ে কেন থাকবো। হ্যাঁ, যে কোনো কারণেই আসলে হয়নি যাওয়াটা। তো সেটা ভুল ছিল কি সঠিক ছিল আগামীতে ভবিষ্যতে হয়তো আমাকে বলবে, সেটা এটা হচ্ছে বড় বিষয়। তো নন্দিতা, আমরা অনেক কথা বললাম, আসলে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তোমার কোনো কথা কি আমরা বাকি রেখে যাচ্ছি যেটা আমাদের জানা উচিত? অনেক বিষয় হয়তো আমি জানি না। তোমার পারিবারিক জীবন, এই বিষয়টা একটু জানতে চাই। পারিবারিক জীবন, সেখানে এই সঙ্গীত চর্চা করতে গেলে তোমার হাজবেন্ড কতটুকু সহযোগিতা করেন, অথবা কোনো বাধা দেয় কিনা, বা তার আন্তরিকতা কেমন, এটা একটু জানতে চাই। না, আমি খুব লাকি বলবো যে ফরচুনেট দ্যাট আমি এমন একজন লাইফ পার্টনার পেয়েছি যে ঠিক আমার বাবা আমাকে যেখানে ছেড়ে দিয়েছিলেন সেখান থেকেই সে টেক ওভার করেছে, সে ওইভাবেই নিয়ে যাচ্ছে। এবং কখনো তো আমাকে কোনো কাজে বাধা দেওয়ার প্রশ্ন আসে না, সে যথেষ্ট পরিমাণে উৎসাহ দেয়। যেমন একটা ছোট এক্সাম্পল, সেটা হচ্ছে যে ওখানে তো আমাদের হারমোনিয়াম, তবলা, আমার হারমোনিয়াম আছে, কানাডাতে হারমোনিয়াম আছে, কিন্তু ঠিক তবলা নিয়ে বসে আমি প্র্যাকটিস করব এই সুযোগটা ওখানে হয় না। আর আমার মেয়েও গান শিখছে, ও অনলাইনে বাংলাদেশ থেকে একজন ওস্তাদ ওকে গান শেখাচ্ছেন, পরেশ বিশ্বাস, উনি গান শেখাচ্ছেন। তো আমাদের এই অনুশীলনের জন্য আমি এখানে চলে এসেছি। আমার হাজব্যান্ড আমাকে দেখালো যে দেখো তোমাদের জন্য একটা স্পিকার কিনে রেখেছি। তো ওখানে আমাদের অনেক প্রোগ্রাম কিন্তু হয় হচ্ছে ক্যারাওকে দিয়ে, যেটা আমার কাছে একদমই নতুন ছিল। কানাডাতে যাওয়ার পরেই আমার প্রথম প্রোগ্রামেই আমাকে বলা হয়েছিল যে দেখো আমরা কিন্তু এখানে হারমোনিয়াম, তবলা, কিবোর্ড এগুলো কিছু দিতে পারবো না, কিন্তু গান তোমাকে গাইতে হবে। তো তাহলে খালি গলায় গান কেমন হবে, না তুমি ক্যারাওকে দিয়ে দাও। আমি আচ্ছা, ক্যারাওকে জিনিসটা তো আমার কাছে একদমই নতুন, আমি তো কখনো ক্যারাওকে দিয়ে করিনি। তারপরে ওনারাই আমাকে বললেন যে দেখো এইভাবে গেলে তুমি ক্যারাওকে পাবে। তো এই জন্য আমার একটা আসলে স্পিকারের দরকার ছিল। তো আমার হাজব্যান্ড বলছে যে আমি এখানে চলে এসেছি, ও দেখলাম যে আমার জন্য একটা স্পিকার কিনে রেখেছে যে বাসায় প্র্যাকটিস করার সুযোগ থাকবে। তো এভাবে সে আর কি সব বিষয় অনেক অনেক আমরা তাকে ধন্যবাদ জানাই তোমার মাধ্যমে। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি পূর্বেই বলেছি যে তোমাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান আমরা করবো কেটিভি স্টুডিওতে। আমরা
একেবারে শেষের দিকে চলে এসেছি। তুমি এই প্রজন্মের শিল্পীদের জন্য বা যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে তুমি যেভাবে তৈরি হয়ে উঠেছো, তুমি কিভাবে চর্চা করেছো, তোমার কি সাজেশন সেটা যদি একটু বলো। আমি যখন শিখেছি তার চাইতে তো এখন যুগ অনেক পাল্টে গেছে। তো মানুষের কাছে, শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ অনেক তৈরি হয়েছে। আমাদের একটা ভালো গান গেয়ে মানুষকে শোনাতে হলে একটা প্রোগ্রামের আয়োজন করতে হয়েছে, বড় একটা প্রোগ্রামের আয়োজন করতে হয়েছে, না হলে 10 জন মানুষকে কিন্তু আমরা শোনাতে পারিনি। কিন্তু এখন ঘরে বসে আমি 10,000 মানুষকে কিন্তু শোনাতে পারি। কিন্তু ওই যে একটা কথা, একটা বাধা কিন্তু রয়ে যাচ্ছে যে আমার গান মানুষ শুনবে কিনা, কতবার শুনবে, বারবার রিওয়াইন্ড করে শুনবে কিনা, আমাকে ইউটিউবে কিংবা ফেসবুক পেজে গিয়ে সার্চ করবে কিনা, সেই দায়ভারটা আমার কাছেই থাকবে। তো সেই অবস্থাটা আমার নিজেকেই তৈরি করতে হবে। তো সেজন্য আসলে সাধনা, অনুশীলন এর কোনো বিকল্প নেই, সেটাকে চালিয়ে যেতে হবে। আর একমাত্র সাধনা বা অনুশীলনই পারে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে। তো আমি বলবো যে আমিও যদি এখনো শিখছি, এখনো শিখেই চলেছি, কিন্তু শেখার তো কোনো শেষ নেই, শেখার কোনো বয়সও নেই। তো আমি বলবো যে আমার থেকে যারা ছোট আছে তাদের প্রতি আমার একটা অনুরোধ, যে সাধনা করতে হবে, অনুশীলন করতে হবে, নতুন কিছু শেখার আগ্রহ সবসময় থাকতে হবে। শিক্ষা কখনো শেষ হয় না এবং শিক্ষার কোনো বয়সও নেই, এটা চালিয়ে যেতে হবে, আমৃত্যু শিক্ষা চালাতে হবে। ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা তোমার একটি গান শুনতে শুনতে শেষ করব। তুমি অনেক সুন্দর লোকসঙ্গীত গাইতে। হ্যাঁ, আমি লোকসঙ্গীত, আমি একেবারে লোকসঙ্গীতের ফ্যান। হ্যাঁ, তুমি যখন গান গাইতে, অনেক সুন্দর সুন্দর গান, বিশেষ করে ভাওয়াইয়া টাইপের গান অনেক সুন্দর গাইতে তুমি। তো আমরা সেরকম একটি গান তোমার কাছ থেকে শুনতে চাইবো আজ। সেটি শুনতে শুনতে আজ বিদায় নেব। কোন গানটি করছো তুমি? আমি লোকসঙ্গীত পল্লীগীতে ভাওয়াইয়া ভাটিয়ালি যার কাছে শিখেছি, শেখ শহীদুল ইসলাম। আপনি বলছিলেন যে কিছুদিন আগেই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার শেখানো একটি গান আমি গাইছি। ও কি গাড়িয়াল ভাই কহত রব আমি মহান্থির দিকে চারে। ও কি গাড়িয়াল ভাই কহত রব আমি মহান্থির দিকে চারে।
সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি।